হামজা এবং মিরাজুলের যে যুগলবন্দী, এই যুগলবন্দির দৃশ্যটা আমার কাছে এখন চোখে লেগে আছে। এটা পুরো ম্যাচের সেরা দৃশ্য, মোমেন্ট অফ দ্য ম্যাচ। ওই শটটা পেনাল্টি ছিল কি ছিল না, এটা একটা জোরালো দাবি বাংলাদেশ তুলেছিল। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যে ম্যাচটা খেললো সিঙ্গাপুরের মাঠে, সেই ম্যাচের সবচেয়ে সেরা দৃশ্য কোনটি যদি আপনার কাছে জানতে চাই, নিশ্চিতভাবেই বলবেন ৮০ মিনিটে হামজা চৌধুরীর ওই ক্রস আর মেরাজুল ইসলামের দারুণ এক ফিনিশিংয়ের চেষ্টা। বাংলাদেশের দুর্ভাগ্য, সেই শটটা জাস্ট পোস্টে লেগে ফিরে এলো এবং বাংলাদেশ বলটা ফিরে এসে সাদউদ্দিনের কাছে গিয়েছিল, সাদউদ্দিন মারলো আকাশে উড়িয়ে। আমরা দারুণ একটা এফোর্ট দেখলাম হামজা এবং মিরাজুলের যে যুগলবন্দী, এই যুগলবন্দির দৃশ্যটা আমার কাছে এখন চোখে লেগে আছে। এটা পুরো ম্যাচের সেরা দৃশ্য, মোমেন্ট অফ দ্য ম্যাচ, পিকচার অফ দ্য ম্যাচ, আপনি যাই বলেন। সেই এরকম অনেক সুযোগ বাংলাদেশ এরকম একাধিক সুযোগ কিন্তু বাংলাদেশ ক্রিয়েট করেছিল, তবে ওইটা ছিল বেস্ট চান্স সিঙ্গাপুরের জালে একটা গোল দেওয়ার। সেকেন্ড হাফে বাংলাদেশ অনেক অ্যাটাকিং, অনেক চেষ্টা করেছিল সিঙ্গাপুরের জালে বল দেওয়ার। সেকেন্ড হাফের খেলার কৌশলও অনেক বদল ছিল। ফার্স্ট হাফের কথা যদি বলি, ফার্স্ট হাফেও বাংলাদেশ শুরুর দিকে অনেকটা মানে গোলটা খেয়ে যাওয়ার পরও বাংলাদেশ ট্রাই করেছিল ফিরে আসার। বিশেষ করে আমরা যদি বলি ৩৯ মিনিটের ওই চেষ্টাটা, ফাহিম এবং মোরসালিন যে চেষ্টাটা করেছিল, সেই চেষ্টায় যে ফাইন পড়ে গেল প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে এবং সেখানে একটা পেনাল্টির আওয়াজ উঠলো, পেনাল্টির দাবি উঠলো বাংলাদেশের পক্ষ থেকে। ফাইন পড়ে গিয়ে দাবি করলো, কারণ ওখানে ব্লক করেছিল সিঙ্গাপুরের ডিফেন্ডার বাহাউদ্দিন, এবং অ্যাটাকারের শটটা সাধারণত আসলে ওখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এই ধরনের পরিস্থিতিতে যদি ভিএআর থাকে সেখানে অ্যাটাকার একটা অ্যাডভান্টেজ পায়, কিন্তু যেহেতু ম্যাচে ভিএআর ছিল না, বাংলাদেশ রিভিউ করার চান্সটাও পায়নি। কিন্তু ওই শটটা পেনাল্টি ছিল কি ছিল না, এটা একটা জোরালো দাবি বাংলাদেশ তুলেছিল। এবং আপনাদের কি মনে হয় বাংলাদেশ ওই পেনাল্টিটা পেতে পারতো কিনা বা বঞ্চিত কিনা, আমার কমেন্টে জানাতে পারেন। ওই চান্সটা ফার্স্ট হাফে একটা দারুণ একটা চান্স তৈরি হওয়ার পরেও আমরা সবচেয়ে আফসোসে পড়েছি ফাহিমকে নিয়ে। ফাহিম অনেকগুলো সুযোগ হাতছাড়া করেছে। বাংলাদেশের ভালো মানের ফরওয়ার্ডের যে কত বড় সংকট এই ম্যাচটাতে আমরা আবারও দেখলাম। আমাদের 3জন ফরওয়ার্ডকে ফুল টাইম খেলাতে পারেননি কোচ। একটা পর্যায়ে ৭০ মিনিটের পরে গিয়ে দেখলাম আমাদের 3 ফরওয়ার্ডই নেই যারা স্টার্টিং 11-এ ছিল। ফাহিমও নেই, ফাহমিদুলও নেই, মোরসালিনও নেই। তাহলে আপনি চিন্তা করেন, আপনি তাহলে গোলটা বের করবেন কীভাবে? আপনার বাংলাদেশ দলে একটা ভালো মানের ফরওয়ার্ড, ভালো মানের একটা ফিনিশার নেই, নাম্বার 9 নেই, যাদেরকে ফুল গেম টাইম দিতে পারেন কোচ। হ্যাঁ, অনেক সময় ফিনিশারদের উঠিয়ে নেয় টায়ার্ডনেসের কারণে, অনেক ফ্রেশ লেগকে সুযোগ দেওয়ার জন্য, কিন্তু আমাদের কতই বা বিকল্প, কতই বা অপশন, এবং স্টার্টিং 11-এ খেলোয়াড়রাই তো এত পরিমাণ চান্স মিস করে এবং তারা পুরো ফরওয়ার্ড লাইনটা আমাদেরকে হতাশ করেছে। তারপরেও বাংলাদেশ ম্যাচে ভালোভাবেই ছিল, বাংলাদেশের ম্যাচ ফিরে আসার অনেক ট্রাই করেছে এবং সেটাই বেস্ট চান্সটা আমরা দেখেছিলাম হামজা এবং মিরাজুলের ভিতরে। হামজা তো আউটস্ট্যান্ডিং, হামজাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। হামজা মানেই ব্যতিক্রম ম্যাজিশিয়ান আমাদের। হামজা এককভাবে অনেক ট্রাই করেছিলেন। আমার বিশেষ করে মনে পড়ে ৫০ মিনিটে তার হামজার একটা অ্যাক্রোবেটিক শট একদম হাওয়ায় ভেসে এটা ভলি করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের প্লেয়ারদের যে গেম সেন্স, স্থানীয় ফুটবলারদের যে গেম সেন্সের একটা সংকট বা একটা অভাব, ঘাটতি, সেটা এই ম্যাচেও আমরা দেখলাম। হামজার ওই শটটার একটা বড় বাধা, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালেন। হুট করে শাকিল আহমেদ তপু, জুনিয়র তপু ভলি করতে পারেননি, অ্যাটেম্প নিতে পারেননি হামজা। আবার হামজা অনেকভাবেই তিনি স্পেস তৈরি করেছেন। সমিত সোমটা একটু আড়ালেই থেকে যান আমাদের, উনি একটু ইন্ট্রোভার্ট, মিডিয়ার সামনে আসেন কম, বাট সমিত সোম কিন্তু আমাদের আরেকটা আস্থার প্রতিদান তিনি দিয়েছেন। বাংলাদেশের ইনফ্যাক্ট বেশিরভাগ খেলোয়াড়ই তাদের পারফরমেন্সকে আপনি যদি রেটিং করেন ভালো নাম্বারই দিতে হবে। তবে একটা প্রশ্ন কিন্তু আমরা যেটা বেশ শুনছি সেটা হলো, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, সেটা হলো সোহেলের আর্মব্যান্ড, পুরোটা সময় আর্মব্যান্ড সোহেলের প্রায় ম্যাক্সিমাম টাইম বলবো, পরে রহমত মিয়া নেমেছিলেন, সোহেলের আর্মব্যান্ড দিয়ে রাখলেন, জামাল ভুঁইয়াকে কোনো চান্স দিলেন না। অথচ জামাল ভুঁইয়াকে কিন্তু বাংলাদেশের সেট পিস বলেন, লং বল বলেন, লং পাস বলেন, ক্রস বলেন, একদম পরীক্ষিত সৈনিক হচ্ছে জামাল ভুঁইয়া। শেষ দিকে যখন আপনি প্রতিপক্ষের দিকে চাপ তৈরি করবেন, অ্যাটাক করবেন, তখন আপনার এরকম মানের একটা ফুটবলার মাঠে রাখা খুব দরকার ছিল। কিন্তু জামাল ভুঁইয়াকে কোনো গেম টাইম দিলেন না কাবেরা। জামাল ভুঁইয়াকে তাহলে শুধু প্রেস কনফারেন্সের জন্য তাকে রাখেন? প্রত্যেক ম্যাচের আগে জামাল ভুঁইয়াকে পাশে রাখতে দেখি কাবরেরার। এবং জামাল ভাইয়া ভালো ইংরেজি বলতে পারেন, জামাল ভাইয়া ভেরি স্মার্ট, নিজেকে ভালো, ভেরি প্রেজেন্টেবল। এইসব কারণে কি খালি জামাল ভাইয়াকে রাখতে হবে? খালি মিডিয়ার সামনে আনার জন্য পুতুলের মতো? জামাল ভাইয়ার কি
দেওয়ার মতো কিছুই নেই, সব পুড়িয়ে গেছে। কে বলে? জামাল ভাইয়াকে স্টিল আমরা জামাল ভাইয়ার গেম টাইম দিলে জামাল ভাইয়া কী করতে পারে আমরা স্টিল আমরা সেটা তো দেখেছি অনেকবার, কিন্তু জামাল ভাইয়ার কোনো সুযোগই হলো না। আমাদের ক্যাপ্টেন জামাল ভাইয়ার কোনো চান্স এলো না। সেখানে তাদের জামাল ভাইয়া হচ্ছে বেস্ট মনে হয় সোহেলের একটা গেম সেন্সের উদাহরণ দিই আপনাকে। 53 মিনিটে সোহেল পড়ে গিয়েছিলেন, পড়েই থাকলেন। সমীর সোম তাকে টেনে তুলছেন, সমীর সোম তাকে বলার চেষ্টা করছেন, আরে আমাদের তো গোল দিতে হবে, গোল দেওয়ার তাড়া, তুমি টাইম কিল করছো কেন, ওঠো। যখন আপনি এগিয়ে থাকবেন, যখন আপনার শেষ দিকে টাইম কিল করার দরকার, তখন আপনি টাইম কিল করেন। তখন তো আপনার টাইমটাকে কাজে লাগানোর বিষয়। সোহেল শুধু শুধু মাঠে পড়ে থাকলে এবং সমীর সোম তাকে টেনে তুলছেন, যে একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না। এ হচ্ছে আমাদের প্লেয়ারদের, লোকাল প্লেয়ারদের গেম সেন্স, এবং তিনি এই ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পড়েছিলেন। গেম সেন্সের আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। তারপর আমার কাছে মনে হয়েছে মোরসালিনের ক্ষেত্রে আরেকবার একটু বলতে হয়, তাকে আরও অ্যাটাকিং থার্ডে অনেক ইনভলভ হওয়ার দরকার ছিল। তিনি সেই ইনভলভমেন্টটা আমরা যদি আরও পেতাম, ফাইম যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতো, হয়তো ম্যাচের রেজাল্ট আরেক রকম হতে পারতো। সব মিলিয়ে শেষের দিকে বাংলাদেশের চান্সটা তবুও ছিল, কিন্তু আমাদের ব্যাড লাক, সে দুর্ভাগ্য, বাংলাদেশের সেই সুযোগগুলো কাজে লাগানো যায়নি। তবুও সামগ্রিকভাবে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের মাঠে দারুণ একটা ম্যাচই উপহার দিয়েছে। খালি স্কোর লাইনটা দেখেই আপনার আফসোস লাগবে, খারাপ লাগবে। স্কোর লাইনটা বাংলাদেশের পক্ষে নয়, 1-0 গোলে হেরেছে, এবং এর মাধ্যমে এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ হয়েছে বাংলাদেশের। পুরো এফসি এশিয়ান কাপ বাছাই বাংলাদেশের প্রাপ্তি 5 পয়েন্ট। তবু আমাদের একটা পজিটিভ জিনিস, এই এফসি এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশ পেল নতুন অনেকগুলো খেলোয়াড়, হামজা চৌধুরী, সমিত, ফাহমিদুল সহ আরও অনেক খেলোয়াড়। মিরাজুল আমাদের স্থানীয় একজন খেলোয়াড়, তাকেও আমরা দেখলাম একটা ভবিষ্যতের সম্ভাবনা, মিরাজুল হতে পারেন। আবার এই ম্যাচে রাকিবকে খুব মিস করেছি। রাকিবের শূন্যতা বাংলাদেশ দল অনুভব করেছে। তপু বর্মনের মতো একজন অভিজ্ঞ রক্ষণের অনুপস্থিতিও বাংলাদেশ মিস করেছে, উপলব্ধি করেছে। সব মিলিয়ে শেষ হয়ে গেল এফসি এশিয়ান কাপ বাছাই। নেক্সট উইন্ডোতে বাংলাদেশ যখন আবার নামবে নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে, তার আগে যেন একটা বার্নিং কোশ্চেন, একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোচ হাবিয়ার কাবরেরার ভবিষ্যৎ। 31 মার্চ সিঙ্গাপুরের ম্যাচটা যেটা হয়ে গেল, এই ম্যাচটা কি বাংলাদেশের তাহলে বাংলাদেশের ডাগা উঠে শেষবারের মতোই কি দাঁড়ালেন কাবরেরা? এখন বল বাফুফের কোর্টে, সিদ্ধান্তটা বাফুফকে নিতে হবে। বাংলাদেশের ফুটবল ফ্যানরা দেখতে চায় না কাবরেরাকে, এখন বাফুফে কি সিদ্ধান্ত নেয় সেটাই আমরা সবাই দেখার অপেক্ষায়।